এই শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কি হয়েছে? এই কুলাঙ্গারটা এখানে কি করে এলো? বাড়িতে কিভাবে ঢুকলো? রাউনাফ জানে? যা রাউনাফকে ডেকে নিয়ে আয়। শাফিউল মিনমিন করে বলে। মা, ভাইয়াই সৈকতকে বাড়িতে নিয়ে এসেছে। রাউসানারা অবাক হয়। কি বললি? রাউনাফ নিয়ে এসেছে? আজকাল দেখছি আমার উপরে সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছে। রাউনাফ কোথায়? ওকে ডাকো। রাউনাফকে ডাকতে হয় না, সে রুমে ঢুকে বলে, মা, ও তো ক্ষমা চাইছে, ওকে মেনে নাও। তোমার সব কথা আমি শুনি, তুমি আমার এই একটা কথা মানতে পারবে না? রাউসান গর্জে উঠে বলে, কোনো দিন না, আমি বেঁচে থাকতে না, আমি মরে গেলে যেন ও ওর এই দুশ্চরিত্রা বউকে নিয়ে আমার লাশের উপর দিয়ে এ বাড়িতে ঢোকে। ওকে এখনই বেরিয়ে যেতে বল, এখনই। রাউনাফ মায়ের হাত ধরে। মা, অন্তরাকে নিয়ে এভাবে বাজে কথা বলবে না। ও তোমার ছেলের বউ, এখন তোমার কাছ থেকে এমন কিছু আশা করি না। রাউসানারা তীক্ষ্ণ কণ্ঠে বলে, এই মেয়েকে এক্ষুনি ঘাড় ধরে বের করে দে তোরা, সাথে এই কুলাঙ্গারটাকেও। এই মেজু বউ, কথা কানে যায় না? এই দুটোকে বের করে দাও এক্ষুনি। মোহনা ঘামতে থাকে। শাশুড়ি তাকে একই আদেশ দিচ্ছে। সামিউল মায়ের পা ধরে আবারও, মা, তুমি চাইলে আমরা এই বাড়িতে আর আসবো না। তবু একটা বার বলো, তুমি আমাকে ক্ষমা করছো? একটা বার বলো। রাউসানারা চেঁচিয়ে ওঠে, ক্ষমা? তোর মতো কুলাঙ্গারকে করব আমি ক্ষমা? তোর জন্য একটা আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছিল, আর তুই একবার আমার মান সম্মানের কথা ভাবলি না? দূর হ তুই, দূর হ। উর্বি রুমে চুপচাপ বসেছিল। রাউসানারার হাঁক ডাক শুনে সে বেরিয়ে আসে রুম থেকে। রাউসানারার ঘরের বাইরে দেখতে পায় বাচ্চারা উকি দিয়ে দেখছে ভেতরে কিছু হচ্ছে। সায়মী শর্মীও দাঁড়িয়ে আছে। উর্বিকে দেখতে পেয়ে দুজনেই কপাল কুঁচকে নিজেদের রুমের দিকে চলে যায়। উর্বি পর্দা সরিয়ে ভেতরে ঢোকে। রাউসানারা তার বড় ছেলে রাউনাফের বুকে মাথা ঠেকিয়ে ফোপাচ্ছে। তার পায়ের কাছে বসে আছে সামিউল করিম খান, এবারে ছোট ছেলে, যার সাথে উর্বির বিয়ে ঠিক হয়েছিল। সামিউলের পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। উর্বি মেয়েটির দিক থেকে চোখ সরাতে পারে না। অসম্ভব সুন্দরী এই শ্যামবর্ণের মেয়েটি। হঠাৎ মোহনা উর্বিকে দেখতে পেয়ে বলে, এ কি, তুমি তুমি এখানে কেন আসলে? সবাই উর্বির দিকে তাকায়। সামিউল মাথা তুলে উর্বির দিকে তাকাতেই একটা ধাক্কার মতো খায়। এই মেয়েটা তাদের বাড়িতে কি করছে? সে অবাক হয়ে জিজ্ঞেস করে, উর্বি, আপনি এখানে? রওশনারা ক্ষেপে যায়। সামিউলকে বলে, এই খবরদার, উর্বি বলে ডাকবি না, একদম নাম ধরে ডাকবি না, বড় ভাবি বলবি, সম্মানের সাথে ডাকবি। সামিউল অবাক হয়ে যায়। সবার মুখের দিকে তাকায়। রাউনাফ মাথা নিচু করে রাখে। অন্তরা অবাক হয়ে উর্বিকে দেখছে। এই সেই ভদ্র মহিলা যার সাথে সামিউলের বিয়ে ঠিক করেছিল সামিউলের মা। মহিলা ছবির চেয়ে সুন্দর। সারা মুখে স্নিগ্ধ একটা ভাব লেগে আছে। সামিউলের ঘোর কাটে না। মোহনাকে জিজ্ঞেস করে, এই মেজো ভাবি কি বলছে? মা, বড় ভাবি মানে কার সাথে বিয়ে হয়েছে ওনার? সেদিন রাতে মা বড় ভাইয়ার সাথে উর্বির বিয়ে দিয়ে দিয়েছে। ঠান্ডা গলায় উত্তর দেয় মোহনা। সামিউল মাথা নিচু করে রাখে। সে এই পুরো ব্যাপারটা জানতো না। শফিউল বা রাউনাফ বলেনি ফোনে। জানলে সে এ বাড়িতে আসতোই না। সে কখনোই উর্বির সামনে পড়তে চায়নি। রাউসানারা বলে, কি এখানে বসে আছিস যে? চলে যা, তোর এই মুখ আমাকে দেখাবি না, হয়েছে? শান্তি এখানে এসে তুই তোর বউ নিয়ে সুখে থাক বাপ, যা এ বাড়ি থেকে যা। রাউসানারা হাঁপাতে থাকে। রাউনাফ বলে, একটু শান্ত হও মা, তুমি অসুস্থ হয়ে পড়বে। রাউসানারা শান্ত হতে পারে না। অন্তরা নামের একটি ঝড় তার সুখের নীড়টাকে লন্ডভন্ড করে দিয়ে গেছে। সে কাঁদতে থাকে। সবাইকে অবাক করে দিয়ে উর্বি এসে রাউসানারার একটা হাত ধরে। রাউসানারা মাথা তুলে তাকায়। উর্বি নরম সুরে বলে, আপনারা সবাই একটু বাইরে যাবেন, আমি মায়ের সাথে একটু কথা বলবো। রাউনাফ কিছুটা অবাক হলেও চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মোহনা এসে সামিউলকে টেনে ওঠায়। তারপর রুম থেকে বেরিয়ে যায়। অন্তরা রুম থেকে বের হতে হতে পেছনে ফিরে তাকায় উর্বির দিকে। কি চাচ্ছে এই মহিলা? তহুরা ভিজিয়ে রাখা ডাল শিলনোড়ায় বাড়ছে। আজ তার মেজাজ ঠিক নেই। সারাদিনে বিদ্যুৎ নেই, পানি শেষ। বালতিতে করে যেটুকু পানি তুলে রেখেছিল তাও শেষের পথে। এই এলাকায় আজকাল ঘন ঘন লোডশেডিং এর সমস্যা দেখা দিচ্ছে। বরিশাল এদিক দিয়ে ভালো আছে। লোডশেডিং খুব কম হয় বরিশালে।
রেজাউল কবির এসে রান্নাঘরে দরজার বাইরে দাঁড়ায়। তহুরা তার উপস্থিতি টের পেয়েই বলে, কে ফোন করেছিল? উর্বির শ্বশুর বাড়ি থেকে? হুম। উত্তর দেয় রেজাউল কবির। কি বললো? উর্বির সাথে কথা হয়েছে? আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন কাল বৌভাত। ও বাড়ির মেজো ছেলে বারবার করে বলে দিয়েছে যাতে আমরা সকালে যাই। ডালবাটা থামিয়ে দেয় তহুরা, বলে, তুমি গেলে যেও, আমি পারবো না যেতে। আমি উর্বির সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। রেজাউল কবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার আদরের বোন, যাকে তিনি ছোট থেকে কখনো রাতে কোনো আত্মীয়ের বাড়িতেও রাখেনি, সেই মেয়ে আজ 2 দিন হবে বাড়িতে নেই। বাড়িটা মাতিয়ে রাখা মেয়েটা চলে যাবার পর বাড়িটা খালি খালি লাগছে। রেজাউল কবির তার হাতের দিকে তাকায়। তার ইচ্ছে করছে চুলায় ঢুকিয়ে তার হাত পুড়িয়ে ফেলতে। এই হাত দিয়ে সে তার আদরের বোনকে মেরেছে। তহুরা আবারও জিজ্ঞেস করে, উর্বির সাথে কথা হয়েছে? না। জানতাম ওই মেয়ে আমাদের সাথে কথা বলবে না। আমরা ঠিক করিনি মেয়েটার সাথে। আমি তোমাকে বারবার বলেছি, আরেকবার ভেবে দেখো, তুমি শোনোনি। তোমার কাছে তোমার মান সম্মান বড় হয়ে গিয়েছিল, এখন বোঝো কেমন লাগে? রেজাউল কবির অসহায়ের মতো তাকিয়ে থাকে। তার কাছে মনে হচ্ছে তিনি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট বড় ভাই। উর্বি দূরে দাঁড়িয়ে সামিউল আর অন্তরাকে দেখছে। মোহনা দুজনকে খাবার পরিবেশন করে দিচ্ছে। তারা আজ সারাদিন না খেয়েছিল। উর্বি অবাক হচ্ছে, এত কিছুর পরেও তার সামিউলের ওপর রাগ হচ্ছে না, বরং সামিউল আর অন্তরাকে দেখতে তার বেশ ভালো লাগছে। দুজনকে ভালোই মানিয়েছে। সামিউল লম্বা, এবারে সব ছেলেরাই লম্বা, তাদের পাশে লম্বা বউকেই মানায়। মোহনা লম্বা, অন্তরাও লম্বা, উর্বি খাটো। পেছন থেকে আজমেরি ডাক দেয়, উর্বি। উর্বি ঘুরে তাকায়। তোমাকে মা ড্রয়িং রুমে ডাকছে। কয়েকজন মহিলা এসেছে তোমাকে দেখতে। সম্পর্কে তারা তোমার ফুফু শাশুড়ি হয়। গিয়ে তাদের সালাম দেবে, পা ছুপে না, মুখে বলে সালাম দেবে। জি আপা। মাথায় ঘোমটাটা টেনে নাও, তারা পুরনো দিনের মানুষ তো। উর্বি মাথায় ঘুমটা টানে। তার ব্যাপারগুলো কেন জানি বেশ ভালো লাগছে। জীবনটা কাছের মানুষের চিৎকারে একঘেয়ে হয়ে গিয়েছিল। একটু নতুনত্বের গন্ধ পাচ্ছে। আজমেরি উর্বির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কোথাও যেন বড় ভাবির সাথে এই মেয়েটার মিল সে খুঁজে পায়। তুমি যাও, আমি আমিরুলকে দিয়ে নাস্তা পাঠিয়ে দিচ্ছি। নিজের হাতে পরিবেশন করবে তাদের মাঝে। উর্বি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এখন যাও। উর্বি চলে যায়। আজমেরি ডাইনিং রুমে ঢোকে। রুমা তাকে দেখতে পেয়ে বলে ওঠে, ওই মেয়েটা কি জাদু জানে নাকি রে আপা? তার এক কথাতেই মা শামিউলদের এ বাড়িতে থাকতে দিয়েছে। থাকতে দিয়েছো শুধু, ওরা কাল থেকে আলাদা খাবে। উত্তরের 2টো কামরা ওদের জন্য খুলে পরিষ্কার করে দিতে বলেছি। ওরা যেন ওদের জিনিসপত্র নিয়ে সেখানে ওঠে। উত্তর দেয় আজমেরি। উর্বি দরজা বন্ধ করে মাকে কি বলল ভাবছি। মা এই মেয়েকে অনেক পছন্দ করে। দেখলে না, একদিনের আলাপেই এই মেয়েকে শামিউলের জন্য পছন্দ করে ফেলেছিল। সামিউলের গলায় খাবার আটকে যায়। সে অনবরত কাশতে থাকে। অন্তরা তার দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। নাবিল এই মুহূর্তে একটা পার্কের বেঞ্চিতে বসে আছে। তার কিছুটা সামনে বাচ্চারা খেলছে। নাবিলের থেকে কয়েক গজ দূরে একটা বেঞ্চে একজন মা তার ছেলে আর মেয়েকে নিয়ে বসে আছে। নাবিল সেদিকে তাকিয়ে থাকে। তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মা রোজ বিকেলে তাকে আর সায়মীকে নিয়ে পার্কে আসতো। হঠাৎ নাবিলের ফোন বেজে ওঠে। সায়মীর ফোন। নাবিল ফোন কেটে দিতে গিয়েও দেয় না। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। সায়মী বলে ওঠে, হ্যালো নাবিল, তুই কোথায়? নাবিল কথা বলে না। সায়মী আবার বলে, নাবিল চুপ করে আছিস কেন? বল তুই কোথায়? আছি এক জায়গায়, ভালোই আছি। বাসায় ফিরবি না? কোমল সুরে জানতে চায় সায়মী। ফিরবো না কেন? আমার বাড়িতে আমি অবশ্যই ফিরবো। কখন ফিরবি? যখন মন চাইবে তখন। সায়মী চুপ করে শুনে। নাবিল বলে, টেনশন করিস না, কোনো অঘটন ঘটায়নি এবার, আর মনে হয় না ঘটবে। আমার মনটা খুব ভালো আজ। সায়মী বুঝতে পারে না কিছু। নাবিলের এত স্বাভাবিক ব্যবহার তার কাছে অস্বাভাবিক লাগছে। কিরে, কথা বলছিস না যে? ছোট চাচ্চু ফিরেছে বাড়িতে? ভালো কথা, সেটা আমাকে বলিস নাই কেন? সাথে অন্তরা ম্যাম, তারা বিয়ে করে নিয়েছে। ও আচ্ছা, ভালোই তো। বাড়িতে শুধু বিয়ে আর বিয়ে। আমিও ভাবছি একটা বিয়ে করব। বিয়ে করে ডিরেক্ট রওনা করিম খান আর তার মাঝে গ্রেট রোশন আর একে চমকে দিব। কি বলিস? ভালো হবে না বল? সায়মী কিছু বলে না। নাবিল বলে, আজ আমার মনটা এত ভালো কেন জানতে চাইবি না? বল কেন?
আজ দাদা বাড়ি গিয়েছিলাম মামার কবরের কাছে। সায়মী চুপ করে থাকে। আর কিছু বলবি? তুই ফিরে আয় নাবিল। দেখি। নাবিল ফোন কেটে দেয়। মাগরিবের আজানের সময় হয়ে গেছে। পার্ক থেকে লোকজন চলে যেতে শুরু করেছে। নাবিলে উঠে দাঁড়ায়। উর্বি মাগরিবের নামাজ আদায় করে ঘরে বসে আছে। বাচ্চাগুলি দরজার বাইরে থেকে উকি দিচ্ছে, কেউ ভেতরে আসছে না। উর্বি হাত দিয়ে তাদের ডাকে। তাদের মধ্যে সবচেয়ে যে বড়, সে ভেতরে ঢুকতেই অন্যরাও তার দেখা দেখি ভেতরে ঢোকে। উর্বি তাদের নিজের পাশে বসায়, তারপর নাম জিজ্ঞেস করে। তাদের মধ্যে একজন দায়িত্ব নিয়ে একে একে নিজেদের নাম বলতে থাকে। আমার নাম রনি, ওর নাম মিসফা, ওর নাম ইফতি, ওর নাম জারা, আর ওর নাম রাকিন। ওদের মধ্যে সবচেয়ে যে ছোট, সে উর্বিকে বলে, আর তোমার নাম কি বড় মামি? উর্বি হেসে ফেলে। সে বাচ্চাটাকে নিজের কোলের কাছে টেনে বলে, না বাবু, আমার নাম বড় মামি না, আমার নাম হচ্ছে উর্বি। দরজা ঠেলে রাউনাফ ভেতরে ঢোকে। উর্বি খেয়াল করে যে কয়বার রাউনাফ উর্বি থাকা অবস্থায় এই রুমে ঢুকেছে। তার মুখ দেখে মনে হয় সে কোনো অন্যায় করে ফেলেছে এবং সে লজ্জিত। উর্বি ভেবে পায় না নিজের বাড়ি নিজের রুম, তবুও এতে এত দ্বিধার কি আছে? এত দ্বিধা থাকলে বিয়ে করার দরকার কি ছিল? ছোট্ট বাচ্চাটা, যার নাম মিশফা, সে আবার বলে, মা বলেছে তোমাকে যেন আমরা বড় মামি ডাকি, তুমি আমাদের বড় মামার বউ। উর্বি আর রানফ দুজনেই বিব্রত বোধ করে। বাচ্চাগুলো রানফকে ঘিরে ধরে। বড় মামা, তুমি আমাদের ঘুরতে নিয়ে যাবে বলেছিলে, আমরা ঘুরতে যাব না? হ্যাঁ যাবে তো মামা, আজ আমাকে হসপিটাল যেতে হবে, কাল সবাইকে নিয়ে যাব ঘুরতে। আর বড় মামিও যাবে আমাদের সাথে। রানফ কিছু বলে না। তড়িঘড়ি করে তার পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে। তাকে তাড়াতাড়ি রেডি হয়ে হসপিটাল যেতে হবে। উর্বিকে মোহনা ডাকতে আসে। প্রতিবেশীরা নতুন বউ দেখতে এসছে। উর্বি উঠে নিচে চলে যায়। বাচ্চাগুলো তাকে অনুসরণ করে। আমিরুন বাইরে থেকে দরজায় টোকা দেয়। ওপাশ থেকে সামিউল বলে, কে? আমি আমিরুল। সুডু ভাইজান, দরজা খুলেন। দরজা খুলে অন্তরা। আমিরুনের হাতে একটা মশারি। সে মশারিটা বিছানায় রাখতে রাখতে বলে, বড় আপায় পাঠাইছে, অনেক মশা। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আমিরুন খুশি হয়। সে অন্তরাকে দেখে বলে, তোমারে সত্যি নতুন বৌদির মতো লাগতাছে গানের আপা। অন্তরা মুচকি হাসে। বড় আপা জিগাইতে কইছে আপনাগো আর কিছু লাগবো কি না? না, আপাতত আর কিছু লাগবে না। আমিরুন মশারি টাঙিয়ে দিয়ে বলে, নেন, আপনারা বিশ্রাম করেন, কাইল বাড়িতে বৌবাদ, মেলা কাম আছে, আমি জায়গা গিয়া ঘুমাই। আচ্ছা, উর্বের সাথে বড় ভাইয়ের বিয়েটা কিভাবে হলো আমিনুন? সামিউলের এমন প্রশ্নে অন্তরা তার দিকে তাকায়। এইসব আর হুই না কি আর করবেন ভাইজান, এইসব অহন হুন আর কোনো দরকার আছে? তয় ছোট মুখে একখান কথা কই ভাইজান, আপনি কাজটা ভালো করেন নাই। বিয়া যখন না করলে আসেল না, তয় বিয়ায় রাজি হইয়া আমারে আশা দিছেন কেন? আপনার অন্যায় হয়েছে ভাইজান। আমিরুন চলে যায়। সামিউল সেদিকে তাকিয়ে থাকে। অন্তরা দরজা বন্ধ করতে করতে বলে, অনুশোচনা হচ্ছে। কিসের অনুশোচনা? এই যে বিয়ের আংটি পরিয়ে একটা মেয়েকে বিয়ে না করার। সামিউল খাটে শুতে শুতে বলে, হ্যাঁ, সেরকম অপরাধ বোধ তো একটু হচ্ছেই। মাকে ঠান্ডার একটা আংটি পরিয়ে রাখার সম্মতি দিয়েছিলাম, আমার উর্বির সামনে পড়লে ভীষণ লজ্জিত লাগছে। অন্তরা এসে সামিউলের পাশে শোয়। তার এখন শান্তি শান্তি লাগছে। সে বিশ্বাসই করতে পারছে না সামিউল তার স্বামী। কত ঝড় ঝাপটা পেরিয়ে তারা দুজন এক হতে পেরেছে। সামিউল অন্তরার হাতের উপর একটা হাত রাখে। অন্তরা সেদিকে তাকায়। তোমার বাড়ির কথা মনে পড়ছে? না, বাড়ির কথা মনে পড়লেও এখন আর কিছুই হবার নেই, সবাইকে ত্যাগ করে এসেছি। অন্তরা দুদিন আগেও ভাবতে পারেনি তার কপালে এই সুখ লেখা আছে। অন্তরা ভাবে সময় মানুষের জীবনে কত কি বদলে দেয়। এত অল্প সময়ের মধ্যে তার জীবনের অনেকটা বদলে গেছে। এই তো কদিন আগে অন্তরা যখন এ বাড়িতে পা রাখে তখনকার কথা। কলিং বেল বাজতে দরজা খুলে দিয়েছিল উস্কো খুস্কো চুলের এক সুদর্শন পুরুষ। অন্তরার দিকে তাকিয়ে বলেছিল, কাকে চাই? আমি অন্তরা। আপনাদের বাড়ি থেকে আমায় ফোন করা হয়েছিল শর্মিকে গান শেখানো আর ইংলিশ পড়ানোর জন্য। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। আমি আসলে জানি না, ভেতরে আসুন। অন্তরা ভেতরে ঢোকে। সামিউল তাকে সোফায় বসতে বলে। অন্তরা সোফায় বসতে বসতে বলে, শর্মি কোথায়? শর্মি তো বাড়িতে নেই, আসলে আজ কেউ বাসে নেই। আজ শর্মির বড় বোন আর বড় ভাই দুজনের জন্মদিন, সবাই রেস্তোরাঁয় খেতে গিয়েছে। অন্তরা অবাক হয়।
এই কথাটা আগে বলে দিলেই তো পারত উনি। নিশ্চয়ই বাড়িতে একা। এই মুহূর্তে একটা অচেনা মেয়েকে বাড়িতে ঢুকিয়ে সোফায় বসতে দেওয়াটা যতটা না ভদ্রতার, তার চেয়েও কেমন একটা জানি। অন্তরা সরু চোখে তাকায়। সামিউল অন্তরার সেই চাহনি বুঝতে পেরে যায়। সে ভাবতে পারেনি এই সামান্য ব্যাপারে এই মেয়েটা মাইন্ড করবে। তখন দরজা খুলে মেয়েটাকে দেখে মনে হয়েছিল মেয়েটা অনেকটা পথ হেঁটে এসেছে, একটু বসতে চায়। সে বিব্রত হয়ে বলে, আপনি কাল বনো আসুন এই সময়ে। অন্তরা উঠে পালিয়ে যাওয়ার ভঙ্গিতে বেরিয়ে যায়। পরের দিন অন্তরা আবার এসে কলিং বেল বাজায়। সামিউল দরজা খুলে অন্তরাকে বলে, আপনাকে ফোনে জানানো হয়নি, তাই দুঃখিত। আজকেও শর্মী বাড়িতে নেই, সে বাড়ির সবার সাথে সিনেমা দেখতে গিয়েছে। অন্তরার মুখ বিরক্তিতে ছেয়ে যায়। বাইরে বৃষ্টি পড়ছে। সে ভাবতেই পারেনি এই অসময়ে বৃষ্টি হতে পারে। ছাতা নেই সাথে। এখন এখান থেকে বের হলে নির্ঘাত বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাবে। ইতিমধ্যে বৃষ্টি তাকে পেয়ে বসেছিল। তখন সে দৌড়ে রওশন মঞ্জিলে ঢোকে। অন্তরা চিন্তায় পড়ে যায়। সে কখনোই এ বাড়িতে বসে অপেক্ষা করবে না বৃষ্টি থামার। আবার বৃষ্টিতে ভিজলেও তার খুব করুণ দশা হয়। তার ঠান্ডা লাগার অভ্যেস। আগেরবার শখ করে বৃষ্টিতে ভিজে সে 1 মাস নিউমোনিয়া বাঁধিয়ে বিছানা নিয়েছিল। অন্তরা অসহায়ের মতো চারিদিকে তাকায়। আপনি চাইলে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারেন, ভেতরে ঢুকতে হবে না, বৃষ্টি থামলে চলে যাবেন। অন্তরা লজ্জিত ভঙ্গিতে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে। সামিউল দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর আবারও দরজা খোলার শব্দ পেয়ে অন্তরা সেদিকে তাকায়। সামিউলের হাতে একটা মগ। সে বলে, বাড়িতে কোনো ছাতা খুঁজে পাচ্ছি না, নয়তো আপনাকে দিতাম। তবে আপনি চাইলে এই কফিটা খেতে পারেন। অন্তরা কফিটা না নিয়েই বলে, ধন্যবাদ, আমি কফি খাই না। সামিউল ভেতরে যায়। কিছুক্ষণ পরে সে আবারও আসে, হাতে একটা ছাতা। সে বলে, নিন, এটা অনেক খুঁজে পেলাম, এটা নিয়ে বাড়ি যান, কাল নিয়ে আসবেন। অন্তরা হাত বাড়িয়ে ছাতাটা নেয়। এই তো কয়দিন আগের কাহিনী এটা। তারপর গোটা 9 মাস কেটে গেল। কত কিছু যে হয়ে গেল। রসনারা সব জানতে পেরে তাকে নিজের রুমে ডেকে নিয়ে অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। এই তো কদিন আগেরই কাহিনী যেন সব। সামিউল অন্তরার মুখের ওপরে থাকা এক গোছা চুল আঙ্গুল দিয়ে কানে গুজে দিতে দিতে বলল, এই অন্ত, কি ভাবছো? কিছু না। অস্ফুট স্বরে বলে চুপ হয়ে যায়। তারপর আবার বলে, জানো, তোমাদের বাড়িতে অনেকটা শান্তি শান্তি লাগছে। কাল শিউলিদের বাড়িতে আমি সারা রাত ছটপট করেছি। তুমি তো নাক ডেকে ঘুমিয়েছিলে, আমি একটুকু ঘুমাতে পারিনি। আজ রাতেও পারবে না? সামিউল খুবই স্বাভাবিক গলায় বলে। অন্তরার গাল দুটো লজ্জায় লাল হতে চায়। সে কিছু একটা বলতে যাবে, সামিউল সে সুযোগ দেয় না। সে তার বউকে পরম আদরে কাছে টেনে নেয়। ড্রয়িং রুমের বাতি এখনো জ্বলছে। কেউ জেগে আছে। আজমেরি সিঁড়ি দিয়ে নিচে নামে। রওশনারা সোফাতে আটশোয়া হয়ে বসে আছে, তার চোখ বোঝা অবস্থায়। আজমেরি তার মায়ের কাঁধে হাত রাখে। রওশনারা তার দিকে তাকায়। কিরে, তুই এখনো জেগে আছিস যে? পানি খেতে উঠেছিলাম আম্মা, দেখলাম বসার ঘরে বাতি জ্বলছে। তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? রাউন্ড অফের জন্য বসে আছিস? ওর হসপিটাল থেকে ফেরার সময় হয়ে গেছে। তাছাড়া ঘুম আসছিল না। আজকাল রাতে ঘুম একটা খুব আসে না। আজমেরি মায়ের পাশে বসে। রওশনারা বলে, কিছু বলবি? মা, উর্বি আর ভাইজানের বিয়েটা দিয়ে তোমার কোনো অনুশোচনা হচ্ছে না তো? না তো, কিসের অনুশোচনা? ওদের একটু সময়ের দরকার শুধু। বয়স কোনো ব্যাপার না। আমার রাউনাফ কি হেলা ফেলা নাকি? এখনো আমার ছেলেকে রাজপুত্রের মতো দেখতে লাগে। আজমেরি হাসে, বলে, একটু আগে আমি বড় ভাইয়ার রুমে গিয়েছিলাম মা। যদিও আমার অন্যায় হয়েছে, তুমি রাগ করো না দয়া করে। দরজা খোলা ছিল, দেখে ঢুকলাম। দেখি উর্বি সোফাতে ঘুমিয়ে আছে। রওশনারা আজমেরির দিকে তাকিয়ে থাকে। কলিং বেল বাজছে। আজমেরি উঠে গিয়ে দরজা খোলে। রাওনা বাড়িতে ঢোকে। বসার ঘরে মাকে দেখতে পেয়ে সে বলে, এখনো জেগে আছো কেন মা? তোমাকে না বলেছি টাইমলি শুয়ে পড়বা? ওষুধ খেয়েছো? খেয়েছি। তুই একটু আমার কাছে বস বাবা, তোর সাথে কথা আছে। রাওনাফ তার মায়ের কাছে গিয়ে বসে বলে, মা, তোমায় এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? সামিউলের ব্যাপারে চিন্তা করছো? রওশনারা দৃঢ়ভাবে উত্তর দেয়, না, ওর কথা আমি ভাবছি না, আর ভাবতেও চাই না। আমি তোর কথা ভাবছি। আচ্ছা বাবা, তুই আমাকে একটা কথা বল, আমি কি তোর উপর অন্যায় করেছি বিয়ে করতে জোর করে? এরকম কথা কেন বলছো মা? এসব কথা থাক। উত্তর দেয় রাওনাফ। রওশনারা উত্তেজিত হয়ে পড়ে বলে, না, আগে বল
এই বাড়ির সবার চোখে আমি অপরাধী হয়ে গেছি। তোর ছেলে মেয়েরা আমার সাথে কথা বলে না। তুই বল, আমি খুব বড় একটা অন্যায় করেছি? আমাকে ফাঁসিতে ঝোলানো উচিত? রওনাফ তার মায়ের হাত মুঠো করে ধরে রাখে, বলে, তুমি কোনো অন্যায় করনি মা, তুমি তো আমাদের ভালোই চাও। মা এইসব কথা থাক, ভাইয়া অনেক পরিশ্রম করে এসেছে, তাকে ঘুমাতে যেতে দাও। তুমি এসো আমার সাথে ঘুমাবে। রাফসানারা উঠে দাঁড়ায়। রওনাফকে বলে, তোর সেদিনের পিচ্ছি জেদি ছেলে বাড়িতে ফিরে এসেছে, নিজের ঘরে ঘুমাচ্ছে, আসার পর থেকে কারোর সাথে কথা বলেনি। আজমেরি মাকে নিয়ে রুমে চলে যায়। রওনাফ নিচতলায় নাবিলের রুমের দিকে তাকায়। ঘরের দরজা খোলা ছিল। রওনাফ ভেতরে ঢোকে। দরজার বাইরে থেকে আসা আলোতে সে দেখতে পায় উর্মি সোফায় ঘুমোচ্ছে। রওনাফ চুপচাপ হাতের ঘড়িটা খুলে রেখে ওয়াশরুমে ঢোকে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এত সামান্য আলোতে সে টাওয়াল খুঁজে পাচ্ছে না। এখন লাইট অন করলে যদি উর্মির ঘুমটা ভেঙে যায়, তাই সে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে টাওয়াল খুঁজতে থাকে। হঠাৎ তার ফোনের রিংটোন বেজে ওঠে। উর্মি ধর ফুরিয়ে উঠে বসে। সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। রওনাফ বিব্রত ভাব নিয়ে ফোন রিসিভ করে। হসপিটাল থেকে কল এসেছে। সে ফোন রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে কেউ কিছু একটা বলে। রওনাফ উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে, তুমি পেশেন্টের প্রেশার চেক করে আমায় মেসেজ করবে। উর্মি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার বুক ধুকপুক করছে। এমনিতেও সে অচেনা জায়গায় একা ঘুমোতে পারে না। এত বড় রুমে তার ভীষণ ভয় করে। সে ভয় নিয়েই ঘুমিয়ে গেছিল সোফায়। রওনাফ উর্মির দিকে তাকায়, বলে, দুঃখিত, আমি ফোন সাইলেন্ট করতে ভুলে গিয়েছিলাম। এই প্রথম রওনাফ উর্মিকে কিছু বলেছে। উর্মি কিছু বলে না। তার পানির পিপাসা পেয়েছে। আধো অন্ধকারে সে পানির জগ খুঁজতে থাকে। রওনাফ অনুমান করতে পেরে তার হাতের কাছে থাকা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে উর্মির দিকে এগিয়ে দেয়। উর্মি হাত বাড়িয়ে গ্লাসটা নেয়। এরপর পুরো গ্লাসের পানি ঢকঢক করে পান করে। রওনাফ বিছানা থেকে একটা চাদর নিতে নিতে বলে, শোনো, তোমার সোফায় ঘুমানোর কোনো প্রয়োজন নেই, তুমি বিছানায় ঘুমাতে পারো। সোফায় আমি ঘুমাচ্ছি। না না, তা কেন? আপনি কাল সোফায় রাতে ঠিকভাবে ঘুমোতে পারেননি, জড়সড় হয়েছিলেন। আপনি আপনার বিছানায় ঘুমান। আমি তো খাটো মানুষ, আমার সোফায় ঘুমোতে অসুবিধা হবে না। উত্তর দেয় উর্মি। রওনাফ এক পলক উর্মির দিকে তাকিয়ে খুবই ঠান্ডা গলায় বলে ওঠে, প্লিজ ডোন্ট মাইন্ড, বাট তোমার আসল বয়স 30। উর্মি নিচু স্বরে বলে, হ্যাঁ। রওনাফ বেশ অবাক হয়। এই মেয়েটার বয়স কখনো 30 হতেই পারে না। আরো কম মনে হয়। হয়তোবা মেয়েটির উচ্চতা এবং স্বাস্থ্যের জন্য এমন লাগছে। অনেক রোগা মেয়েটি। কিছুক্ষণ চুপ করে থেকে রওনাফ বলে, তুমি জীবনের পরিস্থিতি বিশ্বাস করো উর্মি? উর্মি মাথা নাড়ায়। পরিস্থিতির একটার পর একটা উদাহরণ তার জীবনের মতো কারো জীবনে নেই। রওনাফ বলতে থাকে, আমিও করি। রাজ, আমরা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। দুজন ওই জিনিসটারই শিকার। তোমার কাছে হাস্যকর লাগতে পারে, কিংবা এই একটা সিদ্ধান্তের জন্য আমাকে বোকা মনে হতে পারে, কিন্তু এমনটা নয়। আমি ভেবে চিন্তে ডিসিশন নিয়ে থাকি। আমি খুবই ঠান্ডা মাথার মানুষ। উর্মি চুপ করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না লোকটা ঠিক কি বলতে চাইছে। রওনাফ বলতে থাকে, প্রতিটা সম্পর্ককে আমি রেসপেক্টের সাথে দেখি, সেটা রক্তের হোক কিংবা আইনের। বিয়ে জিনিসটা আমার কাছে হেলাফেলা কিছু না। আমার আচরণ দেখে সেটা ভেবো না। তবে আমি এটাও মনে করি, সম্পর্ক মানে নিজের চাওয়া পাওয়া সরিয়ে রেখে কম্প্রোমাইজ করা না, ওটা জুলুম। এটুকু বলে রওনাফ থামে। তারপর বলতে থাকে, যদি ভেবে থাকো কবুল বলেছ বলে আমাকে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও মানতেই হবে, সেটা ভাববার প্রয়োজন নেই। যদি মনে হয় আমার 3টা বাচ্চা যাদের সাথে তোমার কোনো ধরনের সম্পর্ক নেই, যদি মনে হয় আমার 3টা বাচ্চা যাদের সাথে তোমার কোনো ধরনের সম্পর্ক নাই, তবুও মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ফর্মালিটি দেখাতে হবে, তাহলে আমি বলে দিচ্ছি, তোমার এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমার সম্পূর্ণ অধিকার আছে নিজের ভালো লাগা মন্দ লাগা অনুযায়ী চলার। বিয়েটা পরিস্থিতির জন্য বলে সব কিছুকে পরিস্থিতি ভেবে নিতে হবে এমন নয়। তোমাকে দেখে যথেষ্ট আত্মনির্ভরশীল মনে হয়। এটা তোমাদের মফস্বল নয় যে মানুষ কি বলবে। এখানে মানুষ কিছুই বলবে না, তাই অসহায় বাধ্য এসব ভাব করার কোনো প্রয়োজন নেই, চাপও নেওয়ার প্রয়োজন নেই। উর্মি রওনাফের দিকে তাকিয়ে থাকে। রওনাফ বলতে থাকে, আই রিপিট, সম্পর্কে কম্প্রোমাইজ অসহায়ত্ব বাধ্যতা বলে কিছু থাকে না। যেটা একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় সেটা হলো বোঝাপড়া, যেটা সময় সাপেক্ষ ব্যাপার। তোমার সময় তুমি নাও, এবং যদি মনে হয় না তুমি পারবে না, দ্যাটস টোটালি ফাইন, আই উইল হেল্প ইউ দেন। উর্মি তখনও চুপচাপ। রওনাফ আর কিছু বলে না। সে চাদর হাতে সোফার দিকে এগিয়ে যায়।
তার ভাবভঙ্গি দেখে মনে হয় না সে উর্বির কথা শুনবে, সেই সোফাতে ঘুমোবে। উর্বি বিরক্ত হয়, রামনাথ সোফায় শুয়ে পড়ে, কিছুক্ষণ এপাশ ওপাশ করে। কাল রাতে আসলেই তার ঘুমোতে খুব কষ্ট হয়েছে, কিন্তু সে কখনোই নিজের বিছানায় আরামে ঘুমিয়ে একজন মেয়ে মানুষকে সোফায় ঘুমোতে দিতে পারে না। সে একজন ভদ্রলোক। রামনাথ উঠে দাঁড়ায়। এভাবে চলতে পারে না, তাকে একটা উপায় বের করতে হবে। অন্য রুমে গিয়ে যে ঘুমোবে সেটা অসম্ভব। রামনাথ গিয়ে আলমারি খোলে, আলমারির ভেতর থেকে আরো একটা চাদর বের করে আনে। উর্বি রামনাথের কর্মকাণ্ড দেখতে থাকে। রামনাথ চাদরটা মেঝেতে বিছিয়ে দেয়। উর্বি অবাক হয়ে বলে, এটা কি ঠিক করছেন? আপনি মেঝেতে শোবেন? হ্যাঁ, সমস্যা নেই, আমার মেঝেতে শোবার অভ্যাস আছে। ব্যাচেলার লাইফে 1 বছর এইভাবেই শুয়েছি। এটা সোফার থেকে বেটার। যাই হোক, হাত পা ছড়িয়ে ঘুমানো যাবে। সেরকম হলে আমি মেঝেতে ঘুমাবো, আপনি আপনার বিছানায় থাকুন। উর্বি অনুনয়ের ভঙ্গিতে বলে। রামনাথ কোনো উত্তর দেয় না। উর্বি বুঝতে পারে এই লোক তার কথা মানবে না। সে হতাশ হয়ে চারিদিকে তাকায়। হঠাৎ রামনাথকে বলে, আমার কাছে অন্য একটা অপশন আছে। রামনাথ মাথা তুলে উর্বির দিকে তাকায়। রাত 3:26। যখন রওশন মঞ্জিলে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। রামনাথের ঘরে তখনও বাতি জ্বলছে। রামনাথ চুপচাপ দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি উর্বির দিকে। উর্বি কিছু একটা বানানোর চেষ্টায় আছে। সে আলমারি থেকে একটা চাদর বের করে এনেছিল, সেই চাদরটা দিয়েই কিছু একটা বানানোর চেষ্টা করছে উর্বি। রামনাথ ভেবে পায় না উর্বি কি করছে। উর্বি চাদরটাকে খাটে লম্বালম্বি মাঝ বরাবর টাঙিয়ে দেয়। রামনাথ অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা দিয়ে কি হবে? আপনার খাটটা অনেক বড়, খাটটাকে ভাগ করে নিলাম। আপনি ওই পাশটাতে থাকতে পারেন, আর আমার কোনো অসুবিধা হবে না। রামনাথ ভেবাচাকা খেয়ে যায়। হতভম্ব ভাব নিয়ে বলে, আর শিওর? উর্বি মনে মনে হাসে, তারপর মাথা নাড়ায়। তার কোনো অসুবিধে নেই। রামনাথ মেঝে থেকে চাদর আর বালিশ তুলে নিয়ে তার পাশটাতে রাখে। তার চোখে মুখে সংকোচ। উর্বিও তার পাশটাতে শুয়ে পড়ে। তার খুব ঘুম পাচ্ছে। জানালার ফাঁক দিয়ে কেউ তাদের দিকে তাকিয়ে আছে। সে হলো পূর্ণিমার চাঁদ। সে রাতের পাখিদের কাছে প্রশ্ন করছে, এই পর্দাটুকু কতখানি মজবুত? অনেক বেশি মজবুত। দুজন ভিন্ন সময়ের মানুষ, সম্পূর্ণ ভিন্ন মতের, ভিন্ন চিন্তাধারার, ভিন্ন তাদের চাওয়া পাওয়া। দুটো আলাদা সময়ের মানুষকে নিয়তি একটা সময়ে এসে বেঁধে ফেলেছে। এদের সময় এখন থেকে একসাথে চলবে। আচ্ছা, এরা কখনো এই পর্দা সরিয়ে ফেলতে পারবে? রাতের পাখিরা উত্তর দিতে পারে না। পায়ের ওপর পা তুলে মেয়েটা খুবই কুৎসিত ভঙ্গিতে বসে আছে। উচ্ছ্বাস কিছুটা টলছে। মিলি উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বলে, কি কপাল তোমার, জামিন হবার কোনো চান্সই ছিল না, হুট করে হয়েও গেল। তবে জামিন আর 2 রাত আগে হলে কি হতো? আমার ভীষণ আফসোস হচ্ছে। জামিন 2 দিন আগে হলে উর্বি এতক্ষণে তোমার বুকে থাকতো। উচ্ছ্বাস দুলছে। সামনের সবকিছু তার কাছে ঘোলাটে লাগছে। মেয়েটা খিলখিল করে হাসছে, অতিরঞ্জিত হাসি। উচ্ছ্বাস সেদিকে তাকায়। তার কাছে মনে হচ্ছে মেয়েটা উর্বি। উর্বি তাকে ডাকছে। এই তো, উর্বি হাসছে। উচ্ছ্বাস এগিয়ে যায়। তার চোখ দেখছে উর্বি হেসেই যাচ্ছে। উচ্ছ্বাস তার কাল্পনিক উর্বির কাছে যায়। উর্বির গাল দুটো হাত দিয়ে ধরে, বিড়বিড় করে বলে, উর্বি, আমি তোমাকে বিয়ে করব। আমি সত্যিই তোমাকে বিয়ে করব। মেয়েটা উচ্ছ্বাসকে ধাক্কা দেয়। এই কে উর্বি? আরে আমি মিলি। ভুলে গেলে? তোমাদের বন্ধু। উর্বিকে মাথা থেকে বের করতে পারছো না। উচ্ছ্বাস মেয়েটার দিকে তাকায়। এই মেয়ে তো উর্বি না। উচ্ছ্বাস হাসে, বলে, হ্যাঁ, তুই তো উর্বি না, তুই তো একটা বাঁচবে। আমার উর্বি কখনো তোর মতো লোকের সাথে শুয়ে বেড়ায় না। মিলির রাগ হয়। তার ছেলের হাসি হেসে বলে, তোমার সতী উর্বি এখন রোজ তার পরের বুকে শুয়ে আদর খাবে। মিলি উচ্চ স্বরে হাসতে থাকে। সেই হাসি উচ্ছ্বাস সহ্য করতে পারে না। মিলি চুলের মুঠি ধরে বলে, চুপ, একদম চুপ, একদম হাসবি না। মিলি হাসি থামায় না। উচ্ছ্বাসের রক্ত গরম হয়ে যায়। তার ইচ্ছে করে মিলির গলায় ছুরি চালিয়ে দিতে। সে হাত দিয়ে ছুরি খুঁজে পায় না। মিলির গলা চেপে ধরে। মিলি অনেক কষ্টে উচ্ছ্বাসের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তার কাশি উঠে গিয়েছে। সে চিৎকার দিয়ে বলে, রাত দুপুরে ডেকে এনে ফাজলামি হচ্ছে? তোর দেবদাসগিরি আমি ঘুচিয়ে দেবো, জানোয়ার। মিলি হোটেলের রুম থেকে বেরিয়ে যায়। উচ্ছ্বাস অবু হয়ে পড়ে থাকে। তার নেশা কাটছে না। সে কল্পনা করে উর্বিকে একটা লোক ছুতে এগিয়ে যাচ্ছে। উর্বি তার দিকে তাকিয়ে হাসছে। তাকে বাধা দিচ্ছে না। লোকটা উর্বির কাছে এগিয়ে যাচ্ছে।
উর্বির বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেলছে। উচ্ছ্বাস না বলে চিৎকার দেয়। সে আর কিচ্ছু কল্পনা করতে চায় না। সে বিছানার চাদর খামচে ধরে, তার চোখ বেয়ে পানি পড়ে অঝোর ধারায়। শায়মি নাবিলের মাথার কাছে বসে আছে। নাবিল ঘুমোচ্ছে। শায়মির ইচ্ছে করছে না নাবিলকে ডাকতে। ঘুমোচ্ছে, ঘুমাক। বাড়িতে হই হই পড়ে গিয়েছে। আজ বাড়িতে বউ ভাত, কত আদিক্ষেতা। শায়মি আজ সারাদিন বাইরে বন্ধুদের সাথে কাটাবে কিংবা খালামনির বাড়িতে যাবে বলেই ঠিক করে রেখেছে। সে নাবিলকে সেটাই বলতে এসছে। নাবিলের ঘুম ভাঙছে না, হয়তো এত তাড়াতাড়ি ভাঙবেও না। বাড়িতে বেশি লোকজন আসার আগে শায়মিকে বাড়ি থেকে বেরোতে হবে। শায়মি উঠে দাঁড়ায়। নাবিল তখন উঠে পড়ে শায়মিকে বলে,